আমরা এসে গেছি কলতান পরিবারের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের লাইভ অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে বামুনের মেয়ে, যে ৫টি পর্বে একটা সিরিজ, আমাদের অডিও স্টোরি আমাদের পরিবারে শেষ হয়েছে, সবে সদ্য শেষ হয়েছে। ভীষণ জনপ্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বামুনের মেয়ে। আমরা সকলেই পড়েছি, সেটাই অডিও আকারে এসেছে, যাতে শ্রোতাদের কাছে আরো ব্যাপারটা মনোমুগ্ধকর হয় এবং সবাইয়ের আরো কাছে পৌঁছে যেতে পারে এই উপন্যাসটি। আর সাথে রয়েছে আমাদের তিলোত্তমাকে নিয়ে যে সাম্প্রতিক ঘটনাটি ঘটে গেছে, মর্মান্তিক, সেই ঘটনাটার প্রতিবাদ, সুবিচারের আশায় আমরা পরিবারের পক্ষ থেকে আমাদের প্রতিবাদ ছোট্ট করে হলেও জানাবার চেষ্টা করছি। একসাথে আমরা সবাই কলতান পরিবারের পক্ষ থেকে। তো আমাদের সাথে আছে হৃদ, পায়েল এবং গৌরী। আর আমি শাশ্বতী মোদক। তো আমরা একটু আলোচনা করব, একটু কথা বলবো এবং সবটা নিয়েই এই সময়টুকু আপনাদের সাথে ভাগ করে নেব। আমাদের মনের কথা আপনাদের সাথে একটু আলোচনা করে নেব। প্রথমেই বলি, কলতান পরিবারে খুব ভালো ভালো অডিও স্টোরির কাজ হয়, যেগুলো শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয় এবং সকলে খুব পছন্দ করেন। আমি এমনও শুনেছি যে অনেক ছোট বাচ্চারা যারা আম, আহ, খুব বেশি বই পড়তে অভ্যস্ত নয়, অনেকেই এখন বই পড়ার থেকে শোনাটা বেশি পছন্দ করেন। তো সেই কারণে এই অডিও স্টোরি গুলো কিন্তু অনেকেই শোনেন, এবং আমি যখন অনেক অডিও স্টোরি আমার কোনো বন্ধু বা ফ্যামিলি, কোনো আত্মীয়দের মধ্যে শেয়ার করেছি, তারা শুনেছে এবং জানিয়েছে সত্যি রে খুব ভালো কাজ হয়েছে, খুব ভালো এডিটিং হয়েছে। তো তখন শুনলে সত্যিই মনটা ভীষণ ভালো লাগে যে এত সবাই মিলে একটা কাজ করা হয় পরিশ্রম করে, তারপর সেটা যদি সকলের কাছে প্রশংসনীয় হয়, তো ভীষণই ভালো লাগে। তো এই প্রসঙ্গে চলে যাই আমি হৃদের কাছে। হৃদ, কি বলতে চাইছো যে বামুনের মেয়ে এই ৫টা পর্বে তোমাদের কাজ করে কেমন লাগলো? আর তুমি তো একটা ভীষণ ভালো ক্যারেক্টারে ছিলে, তো সেই সব নিয়ে একটু কথা। ওকে, নমস্কার সকলকে। এবং আমার যারা এই পরিবারের সদস্য যারা রয়েছেন, সদস্য কেউ নেই আর আমি যারা সদস্য সকলে। তো কল কলতানের কাজ তো বরাবরই মানে কাজের থেকেও বড় একটা জায়গা, যে একটা ভালোবাসার জায়গা, একটা ভালো লাগার জায়গা। আহ একটা মানে পিস, কোথাও যেন একটা মনে হয় যে কোথাও একটা পিস রয়েছে কাজ করার সাথে। তো বামুনের মেয়ের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো, এটা মানে একেবারেই আনপ্ল্যান্ড ছিল। আমার কাছে কাজটা বিশেষ করে একেবারেই আনপ্ল্যান্ড ছিল। আমি হঠাৎ করেই ক্যারেক্টারটা পেয়েছি। আমার যে ক্যারেক্টারটার নাম হচ্ছে গোলক চাটুর্যে, বামুনের মেয়েতে। তো আমি এই ক্যারেক্টারটা হঠাৎ করেই পেয়েছি। আহ আমাদের যিনি পরিচালক, নির্দেশনায় যিনি আছেন, প্রিয়াঙ্কা দি। তো এখন প্রিয়াঙ্কা দে থেকে টাইটেলটা প্রিয়াঙ্কা দি হয়ে গেছে। তো প্রিয়াঙ্কা দি হুম। লিস্টে আর আমি অনেকের তো নাম ওর ছিল। ডাক নাম ধরেই ডাকি। হ্যাঁ, তো অনেকের নামই ছিল, সেখান থেকে আমি মানে আমি লিস্টে ছিলামই না বলতে গেলে। তো বাট ফরচুনেটলি অ্যাকচুয়ালি পুরো মানে তারা সবাই লিস্টের, কেউ হয়তো কারোর কোনো সমস্যা হয়েছে সেখান থেকে পরে ফাইনালি আমি করলাম ক্যারেক্টারটা। এবং আমি জানি না কতটা আমি ফুটিয়ে তুলতে পেরেছি, সেটা তো অডিয়েন্স বলবে শুনলে। তবে এটুকু বলতে পারি, বামুনের মেয়ে হয়তো খুব চর্চিত একটা গল্প নয়, খুব নোন স্টোরি নয়, চেনা চেনা গল্প নয় মানুষের, বাট ওভারঅল সমাজের একটা মানে বর্তমান সমাজের ক্ষেত্রে তো অবশ্যই ভীষণ একটা বড় মেসেজ আছে গল্পটার মধ্যে, সরি উপন্যাসটার মধ্যে। তো সেখানে মানুষ এনজয় করবেন। এবং এখান থেকে বিশেষ করে আমরা যে টপিক, আজকে যে দুটো টপিকের উপর আমরা কথা বলতে চলেছি, সেই দুটো টপিকের মধ্যে একটা যেমন বামুনের মেয়ে, ঠিক তেমনি আরেকটাও মেয়ে রিলেটেড। মানে সেই জন্য আমরা খুব গল্পটার মধ্যেও কিছু কিছু অংশ আহ লেখক যে রেখেছেন, যেখানে কিন্তু আমরা নারী সমাজের একটা দিক, যেটাকে
খুব ডমিনেট করে রাখার একটা ব্যাপার, মানে পুরুষ শাসিত সমাজ তখনকার থেকে এখন পর্যন্ত জিনিসটা যে পরিবর্তন হয়নি। বিইং আ ম্যান, একজন পুরুষ হওয়া সত্ত্বেও আমি এই কথাটা আমার ভাবতে খুব মানে অসুবিধা হয় একটু, যে পুরুষ শাসিত সমাজ এখনো, মানে লোকে আমরা বলছি নারী পুরুষ সমান অধিকার, বাট ওই যেরকম হয় না যে প্রেমিকা যেমন বলে না যে মুখে বলো না ভালোবাসি, ভালোবেসে দেখাও, ঠিক সেরকম ব্যাপারটা যে মানে আমরা মুখে বলছি বটে কিন্তু কাজে করে দেখাতে পারছি না, সেটার বড় প্রমাণ হচ্ছে আমাদের সেকেন্ড টপিক আরজি কর। তো দ্যাটস ইট, আমি এটুকুই বলবো। আর দেখো, মানে আমরা ছোটবেলা থেকেই কিরকম ভাবে মানে সেই শরৎচন্দ্র যখন বামুনের মেয়ে লিখেছে সেই সময় থেকে আজকের যুগে দাঁড়িয়েও আমরা সব সময় কিন্তু মেয়েরাই বাড়িতে ছেলেদেরকে বড় মাছটা দেওয়া হবে, ছেলেদের জন্য এটা, ছেলেদের জন্য ওটা, বাড়ির মেয়েটিও যে সমান সন্তান, মানে সমমর্যাদা পাওয়ার অধিকারী, সেটা আমরা ছোট থেকেই তাদের মধ্যে এটা শিখিয়ে দিই। এবং ছেলেরাও কিন্তু ভীষণ এই ছোট থেকেই ডমিনেটিং মনোভাবটা তাদের তৈরি হয়, যে এই তুই চুপ কর, এই তুই কথা বলবি না, এই ধরনের যে টেন্ডেন্সিটা ছোট থেকেই তাদের মধ্যে গ্রো করছে এবং বড় হতে হতে সেটা আরো প্রবল আকার ধারণ করে। তো কোথাও বা আমরা মেয়েরাও কিন্তু এর পেছনে দায়ী হয়তো বা, সেই প্রসঙ্গেও কথা বলবো। আর বামুনের মেয়ে বহু চর্চিত উপন্যাস, অনেকে পড়েনি এটাও যেমন ঠিক, তবে কিন্তু ভীষণ এই নামটার মধ্যে দিয়েই আমার তো মনে হয় অনেকেই, এটা আমাদের পাঠ্য সিলেবাসেও আছে, তো সেই কারণে অনেক বেশি চর্চিত, কিন্তু হয়তো পুরো উপন্যাসটা সকলে পড়তে পারিনি। কিন্তু এত সুন্দরভাবে 5টা পর্বে ভাগ করে যে অডিও স্টোরিটা তৈরি হয়েছে, তাতে যারা শুনবেন তারা ভীষণ উপকৃত হবেন, এবং এটা সবাই শেয়ার করা উচিত যাতে আরো মানুষের কাছে পৌঁছে যায়। এত ভালো একটা একটা প্রজেক্ট। বিশ- তো আমাদের সাথে গৌরী এবং বিশেষ করে পায়েল আছে, একটা ওদের জিনিস, কাছেও শুনে নিই। আচ্ছা, একটা জিনিস আমি মাঝখানে বলবো, যেটা হচ্ছে যে হ্যাঁ, যাদের যাদের পাঠ্য বইতে আছে তারা কিন্তু খুব লাকি, বিকজ আমাদের পাঠ্য বইতে ছিল না বলে আমরা হ্যাঁ, পড়ার সুযোগটা পাইনি। আমার মনে হচ্ছে এটা আছে কোনো একটা ক্লাসের সিলেবাসে আছে। আমি আমি নিজেও পড়িয়েছি, আমার মনে হচ্ছে তখন আমি একটাই গল্প, মানে একটা পর্ব, পুরোটা নয়, ছোট গল্প হিসেবে পড়িয়েছি। তো সেখান থেকে খানিকটা আভাস ছিল, তারপর এটা যখন শুনলাম তখন পুরোটা মানে আরো বেশি ভালো লাগার মধ্যে তৈরি হয়েছে। তো চলে যাই গৌরীর কাছে, যে ও কি বলতে চায় আজকের এই দুটো বিষয়বস্তু আমরা যেটা রেখেছি সেই সম্পর্কে, এবং আম, আর আজকের এই দিনের বিষয় নিয়ে একটু কথা, ওর এডিটিং বিষয়েও শুনবো। আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। আর বামুনের মেয়ে হচ্ছে অনেকটা বড় একটা উপন্যাস, তো তার জন্য প্রচন্ড চাপ ছিল। আর দিদি যেহেতু বলেছে যে আমাকে করতে, আমি তো খুবই লাকি যে দিদি আমাকে বলেছে পুরো এডিটিংটা করতে। কিন্তু আমি জানি না কতদূর কি পেরেছি, পুরোটা তো আমি করতে পারিনি। যাই হোক, তো আর এখানে সবার যে ভয়েস যেগুলো ছিল, মানে মনে হচ্ছে যেন সবাই একদম মানে চোখের সামনে দেখছি, এত সুন্দর করে ভয়েস গুলো সবাই করেছে আর দিয়েছে। মানে সবার, মানে সবার কাজগুলো সত্যিই খুব সুন্দর। আর আমি তো শুধুমাত্র জাস্ট ব্যাকগ্রাউন্ড আর কি যেটা হয় সেটা জাস্ট দিয়েছি। আর কি বলবো, পুরো কাজটা শেষ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর তিলোত্তমা নিয়ে রিদ্দা বললো যে সমাজটা কিরকম আগেও যেমন ছিল এখনো মানে তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ বাজে হয়েছে দিন দিন। মানে কি বলবো, আর সেটা নিয়ে তো আর কিছু বলার নেই। প্রতিদিনই এত আন্দোলন হচ্ছে কিন্তু তাও আমরা মানে ঠিক যে সুবিচার পাবো সেটা তো কোনো হচ্ছেই না। রেগুলার মানে হচ্ছে আন্দোলন, এই আর। আর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং প্রতিবাদ আমরা চালাচ্ছি, মিছিল হচ্ছে, অনশন হচ্ছে, অবরোধ হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু সঠিক রাস্তা, সঠিক আলোর পথ আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। কি করলে যে হম। সমাধানের সূত্র বেরোবে, আর যদিও সমাধান বেরোয়, তার অপরাধীর শাস্তি হয়, কিন্তু সেই মেয়েটাকে আমরা আর ফিরে পাবো না। এত ভালো আমাদের দেশের ভবিষ্যৎ একজন ডাক্তার, তাকে আমরা হারিয়ে ফেললাম। তাহলে সেই যেখানে এত ভালো ভালো, মানে ভালো ভালো প্রত্যেকটা মানুষের তার প্রফেশন তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু একজন ডাক্তার দেশের ভবিষ্যৎ, তার যদি নিরাপত্তা না থাকে,
তো সেই হসপিটালে গিয়ে সাধারণ মানুষ, পেশেন্ট বা রুগীর সাথে যারা যায় তাদের কারোরই কোনো রকমই নিরাপত্তা নেই। এটাই আতঙ্কের। আর প্রতিদিন আমরা ফোনে দেখতে পাচ্ছি, মোবাইলে, এখন সবার হাতে মোবাইল, তার ফলে সবার কাছে ঘটনাগুলো গিয়ে পৌঁছাচ্ছে। টিভিতে দেখছি, নিউজে, খবরের কাগজে দেখতে পাচ্ছি, তারপরেও মানুষের মধ্যে কোনো ভয় নেই, কোনো অপরাধ বোধ নেই। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রত্যেকটা দিন এমন একটা দিন নেই যে এইরকম অপরাধ হচ্ছে না। এত মানুষ সাহস কোথা থেকে পাচ্ছে? এই বিকৃত মানসিকতা দিন দিন বাড়ছে কেন? মানুষের কাউন্সেলিং করানোর দরকার। কিভাবে এরকম বিকৃত স্কুলের প্রধান শিক্ষক, একটা ঘটনা দেখলাম, কি করে পারেন? মানে আমরা কোথাও কি নিরাপদ নই? একটা বাচ্চাকে কোথাও টেস্ট করতে পাঠানো হচ্ছে, কোনো এক্স-রে হোক সেটা, বা কোনো এমআরআই, বা কোনো যে কোনো রকমের, কত রকমের টেস্ট, শারীরিক সমস্যা থাকতে পারে, সেখানে গিয়ে তাকে মানে ভেতরে যে রুমটায় পাঠানো হচ্ছে সেখানে সে নিরাপদ নয়। ইউএসজি করাতে হোক, তাহলে আমরা কোথায় যাব? এই এর কি কোনো শেষ নেই? আমাদের সাথে রয়েছে পায়েল। পায়েলের কাছে যাই, একটু পায়েলের কথা শুনে তারপর আমরা আবার আলোচনায় মূল প্রসঙ্গে ফিরবো। পায়েল, তুমি এই প্রসঙ্গে কিছু বলো, আমাদের সাথে ভাগ করে নাও তোমার মনের উপলব্ধির কথা। পায়েল কি আছে? নমস্কার। হ্যাঁ, অ্যাকচুয়ালি পায়েলের ভিডিও দেখা যাচ্ছে না। মেবি হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ভিডিও দেখা আচ্ছা, যাচ্ছে ঠিক না। আছে, তাহলে আমরা আলোচনা চালিয়ে যাই। এবং বামুনের মেয়ে প্রসঙ্গে এটা আমি একটু বলে দিই, আরেকবার একটু লিভ করে জয়েন করতে পারো আরেকবার। এরকম বারবার করে কিন্তু জিনিসটা না, আমি পায়েলকে ইন্ডিভিজুয়ালি বলছি, ওর যেহেতু ভিডিওটা হচ্ছে না। ওকে, হ্যাঁ, আমরা কন্টিনিউ করতে পারি, আমাদের লাইভ স্ট্রিম কন্টিনিউ আছে। হ্যাঁ, তো আমরা যে প্রসঙ্গে বলছিলাম যে বামুনের মেয়ে এই সিরিজটা, এই 5টা পর্বে যে মানে উপন্যাসটা পুরো তুলে ধরা হয়েছে, সত্যি অনেক অনেক এমন উপন্যাস আছে যেগুলো সম্পর্কে বহুল চর্চিত নয় বা অনেকের কাছে পৌঁছায় না। সেই কারণে এইরকম কাজ করার চিন্তা ভাবনা যে কলতান পরিবার থেকে করা হচ্ছে, এবং এই যে মানে একেবারে নিজস্ব আইডিয়া, এগুলো মানে একজনের মাথা থেকে বের হচ্ছে, এবং সেটা পুরোটাকে মানে একেবারে গুছিয়ে একটা অর্গানাইজ ওয়েতে তৈরি করা। এই প্রসঙ্গেই আমি বলছি যে আমি সত্যিই প্রত্যেকে যারা আছে এন্টায়ার পুরো প্রজেক্টটায়, তাদের সকলকে কুর্নিশ জানাই। এবং এত সুন্দরভাবে, যেমন গৌরী বলল যে প্রত্যেকের কণ্ঠ এত সুন্দর যে মানে কিছু কাজ করার আলাদা করে আর তাদের কিছু এডিটিং করার দরকার নেই, তারা প্রত্যেকে একেবারে দক্ষ। তো সেই দক্ষতার সাথেই তারা প্রত্যেকটা অডিও স্টোরিতে কাজ করে। রিত তো ভীষণ ভালো লেখে, এবং ওর কাজও আমি দেখেছি। অনেক প্রজেক্টে আমি ছিলাম, তবে এই বামুনের মেয়েটা আমি ছিলাম না। তো রিতকে জিজ্ঞাসা করি যে তোমার চরিত্রটা কেমন ভাবে তুমি এই প্রজেক্টের সাথে জুড়েছো এবং করেছো, কেমন লাগলো? আচ্ছা, আমি তো অবশ্যই কন্টিনিউ করবো। হ্যাঁ, আমি ইয়েটা মিস করে গেলাম, একটা কল চলে এসেছিল, আরেকবার একটু রিপিট করো, কি বললে? আমি বলতে চাইছি যে এই বামুনের মেয়ে যে পুরো উপন্যাসটা এত মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে এবং আরো জনপ্রিয়তা বাড়বে, তো এই প্রসঙ্গে তোমার যে ক্যারেক্টারটা তুমি কিভাবে প্রেজেন্ট করেছো, বা গৌরী যেমন বললো যে প্রত্যেকে খুব দক্ষ, তাদের ভয়েস এত সুন্দর তারা দিয়েছে যে তাকে সেখানে আর এডিটিং করার কোনো প্রয়োজনই হয়নি। তাই তোমার ক্যারেক্টারটা সম্পর্কে একটু বলো, আমরা জানতে চাই। যারা এখনো পর্যন্ত শোনেনি আমাদের দর্শকরা, তারা আগ্রহ বাড়বে। বেসিক্যালি বামুনের মেয়ে করতে গিয়ে আমি তো বললাম, আমার মানে উইদাউট নো প্রিপারেশন, আমি জাস্ট দিদিকে বলেছিলাম আমাকে জাস্ট 3 দিন সময় দাও। 3 দিন না 2 দিন বলেছিলাম, এক্স্যাক্টলি এখন খেয়াল নেই, যে আমাকে সময় দাও,
আমি মানে পুরো গল্পটা পড়ে নেব একবার, কারণ ক্যারেক্টারে আমি বিশ্বাস করি ক্যারেক্টার যখন একটা প্লে করার সময় তখনই সবচেয়ে বেশি ইন্টেন্সিটি তার মধ্যে দেওয়া যায় যদি ক্যারেক্টারে পুরো গল্পটা যদি জানা থাকে। পুরো গল্পটা যদি জানা থাকে তাহলে আমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্যারেক্টারটা কি কি করে এসেছে এবং কোন জায়গায় এই ক্যারেক্টারটা না বলছে সেই নাটা কেমন ভাবে হবে বলাটা বলাটা উচিত হবে, বা এক্সাক্ট অ্যাকুরেট নর্মাল এবং ন্যাচারাল শোনাবে কতটা, সেটা ডিপেন্ড করে যে আমার ক্যারেক্টারটা এর আগে কি করছিল। মানে এটা আমি থিয়েটারে মানে যখন ছিলাম তখন শিখেছি যে আমাদের সিচুয়েশন ক্রিয়েট করতে বলা হতো, যে সিচুয়েশন ক্রিয়েট করো। প্রথম প্রথম তো আমি খুব ঘাবড়ে যেতাম যে সিচুয়েশন, বাবারে সিচুয়েশন ভেবে কিভাবে ক্রিয়েট করবো। বাট পরে যখন আমাদের হেল্প করা হলো এইভাবে যে একটা লোক এসে বলছে যে, মানে আমি এই কলতানের এই গোলকের উদাহরণ দিয়েই বলছি, গোলক এসে বলছে যে কি আমার সন্ধ্যামা কেমন আছে গো। তো এই ক্যারেক্টার, এই ডায়লগটা সে কিভাবে বলছে, কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, তার মনের ইন্টেনশন কি, এই জিনিসগুলো আমাকে ফুটিয়ে তুলতে হবে ওই একটা ডায়লগের মধ্যে। তো এটা তখনই সম্ভব যখন আমি জেনে থাকবো যে ক্যারেক্টারটা যে সন্ধ্যার বাড়িতে এসেছে তার আগে সে কোথায় ছিল, তার আগে সে কি করছিল। এগুলো আমাকে না ভাবতে হবে অন দা রাইটার্স পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে এটা ভাবতে হবে যে আমি এবার শুনলে হয়তো এগুলো মনে হয় যে খুব কঠিন ব্যাপার, কিন্তু যদি আমরা মানে জিনিসগুলো একটু শিখে যাই, কিছু ছোট 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 টেকনিক আছে, পুরো গল্পটা যদি আমরা পড়ে নিই এই জিনিসগুলো খুব ইজি হয়ে যায়। মানে এখন শুনে যতটা কঠিন মনে হচ্ছে ঠিক ততটা কঠিন নয় যদি আমরা গল্পটা পড়ে নিতে পারি একবার। তো আমি আমার ক্ষেত্রে বলবো এটাই, আমি এক্সট্রা কিচ্ছু ভাবি না, আমি জাস্ট গল্পটা পড়ি, জাস্ট এটাই মানে এই জিনিসগুলোই ভাবি যে আগে কি করেছিল এবং এরপরে কি করতে চলেছে, সেটার উপর বেস করে আমি অ্যাট প্রেজেন্ট ক্যারেক্টারটা কোন ডায়লগটা বলছে সেটার ইন্টেন্সিটি কিরকম হবে, এক্সপ্রেশন কিরকম হবে সেটা ডিপেন্ড করে। শাশ্বতী দীপ, তোমার মাইক অফ আছে, মাইক মাইক অফ। হ্যাঁ, পায়েল এসে গেছে, তাহলে পায়েলের কাছে চলে যাই, যে পায়েলের কাছ থেকে শুনে নেব আজকের এই দিনের অভিজ্ঞতা এবং বামুনের মেয়েতে পুরো উপন্যাসটা শেষ হবার পর তোমার কেমন লাগছে সেই প্রসঙ্গে। নমস্কার দিদিভাই। শাশুড়ি দিদিভাই, গৌরী, সকল কলতান পরিবারের সকল সদস্য সদস্যা এবং সর্বপ্রথম প্রিয়াঙ্কা দিদিভাই, যার জন্য বা যার উপস্থিতিতে আমরা সকলে একত্র হতে পেরেছি, তাকে সর্বপ্রথম এবং সকলকেই জানাই আমার অসংখ্য ধন্যবাদ। তো বামুনের মেয়ে শরৎচন্দ্রের একটা বিখ্যাত উপন্যাস, সেটা আমরা কাউরি কাউরি ছোটবেলায় পড়ার সুযোগ হয়েছে, আর কেউ কেউ বা বঞ্চিত হয়েছি। কিন্তু শরৎচন্দ্রের এটা একটা বিখ্যাত সৃষ্টি, বামুনের মেয়ে গল্পটি, তো উপন্যাসটি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখনকার দিনের বিখ্যাত লেখক হয়েও তার মানসিকতা এতটা উন্নত ছিল যে সমাজ কিন্তু মানে এমন ছিল তখনকার সমাজ, বিশেষ করে জাতিভেদ প্রথা। এখানে গল্পের সন্ধ্যা বা বিভিন্ন যে চরিত্রগুলো আছে জাতিভেদকে কেন্দ্র করে বা নিচু জাতিকে স্পর্শ করেছে বলে নাতনিকে স্নান করাতে গিয়ে বিভিন্ন রকম কথা বলে, অন্যান্য যেগুলো চরিত্র আছে, প্রিয় মুখার্জি, গোলক চ্যাটার্জি, অরুণ, গল্পের বিভিন্ন রকম। অরুণ তো উনি নিচু জাতি ছিলেন এবং বিদেশে গিয়ে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। তারপরে গোলক চ্যাটার্জি, যেটা হৃদ যে চরিত্রটা অভিনয় করেছে, তিনি মুখে তো সবসময় ভগবানের নাম করতেন যে আমাকে রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো, কিন্তু তিনি উপরে এটা বললেও কিন্তু ভিতরে তিনি বকধার্মিক ছিলেন। তার ফলশ্রুতি হিসাবে তিনি যে সন্ধ্যার যে বাবা, অর্থাৎ সম্ভবত মুখার্জি কিছু একটা তার পদবি ছিল, তো ওনা যেহেতু প্রিয়নাথ মুখার্জি, তো ওনার জাতি যেহেতু নাপিত ছিল, তার জন্য ওনাকে ব্রাহ্মণের সঙ্গে যেহেতু বিবাহ হয়েছিল, মানে সন্ধ্যার পিতা ছিলেন উনি, এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু গল্পের মানে কেন্দ্র সূত্রপাত, মানে এই বামুনের মেয়ে গল্পটা। তাই তখনকার দিনের মানুষ হয়েও লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এতটা উন্নত মানসিকতার ছিলেন
মানে সমাজ, এটা গল্পটা পুরোপুরি তিনি জাতিভেদকে কেন্দ্র করে লিখেছেন এই কারণে যে সমাজ যাতে এই জাতিভেদ প্রথার যে নিম্ন মানসিকতা, সেই নিম্ন মানসিকতা থেকে সমাজটা উঠে আসতে পারে, তার জন্যই তিনি বামুনের মেয়ে গল্পটা লিখেছেন। কিন্তু এখনকার দিনে আমরা স্বাধীনতার এত বছর অতিক্রান্ত হয়েছি, তারপরেও কিন্তু আমরা সেই মানসিকতা নিয়ে কিন্তু আজও আছি। গোলক চ্যাটার্জির যে চরিত্রটি আছে, গোলক চ্যাটার্জির ভিতরে তিনি ভগবানের নাম করতেন উপরে, কিন্তু তিনি বক ধার্মিক ছিলেন। ঠিক তেমনই আমাদের এই সমাজে যে ঘটনাটা আরজি করে ঘটে গেল, সেই ঘটনাটাতে উনিও যিনি এই মানে যাকে তিলোত্তমা উপাধি দেওয়া হয়েছে বা নাম দেওয়া হয়েছে, তিনি তো সমাজের সেবা করতে বা সমাজের সেবার জন্য ব্রতী হয়েছেন যে আরো 5টা মানুষের 10টা মানুষের তিনি সেবা করবেন, কিন্তু তিনি সেবা থেকে তো পুরো বঞ্চিত হলেন এবং বিভিন্ন বক ধার্মিক চিকিৎসকের দুষ্ট মানসিকতার জন্য তিনি চিরতরে বাবা মা সমস্ত কিছু পৃথিবী ছেড়ে চলে গেলেন। মানে এটা একটা খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা সর্বত্রভাবে একজন নারী হয়ে, নারী থেকে সর্বপ্রথম একজন মানুষ হয়ে চাইবো যে এর যেন সুবিচারের আশা খুব তাড়াতাড়ি হয়, মানে খুবই দ্রুত গতিতে সরকার, প্রশাসন এবং প্রত্যেকের কাছে আমাদের কলতান পরিবারের তরফ থেকে অনুরোধ থাকলো, সুবিচারের আশা আমরা খুব তাড়াতাড়ি করছি। না হলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সত্যি করে বাইরে বেরোতে দিতে পারবো না, সবসময় একটা আতঙ্কের মধ্যে আমরা বেঁচে থাকছি। এটাই, কি বলবো আর। আমাদের পক্ষ থেকে আমরা কোনো 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 জাতি, কোনো দল, কোনো কিছুরই, কোনো রাজনৈতিক তকমার পেছনে আমরা ছুটবো না। আমরা কলতান পরিবার, আমরা আমাদের পক্ষ থেকে সামাজিক বার্তা এটাই আনতে চেয়েছি যে আমরা আমাদের মতো করে ছোট্ট একটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের কলতান পরিবারের এই উপন্যাস শেষ হবার যে একটা আনন্দ বা রেশ, তার সাথে সেই আনন্দ ভাগ করতে আমরা আজ আমরা প্রস্তুত নই। আমরা এই দুঃখজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং চাইছি কোনো দল মত নির্বিশেষে শুধু অন্যায়ের সুবিচার হোক, এইটুকুই, আর কিচ্ছু না। তাই জন্য আমি পায়েলকে অনুরোধ করব যে তুমি তোমার কিছু যদি উপস্থাপনা আমাদেরকে শোনাতে চাও, অবশ্যই শোনাতে পারো। তোমার কাছে যদি কোনো এই বিষয়ে কোনো কবিতা প্রস্তুত থাকে, হ্যাঁ, আমি শোনাও, তারপর চলে যাব গৌরী, তুমিও প্রস্তুত থেকো। তনিমা হাজরা, শ্রদ্ধেয়া তনিমা হাজরা দিদির একটি কবিতা আজকে আমি সকালে শুনলাম। তো কবিতাটা সত্যি করে মানে ভীষণ মর্মস্পর্শী এবং সমাজ সচেতনতার জন্য যথেষ্ট উপযুক্ত একটি কবিতা। সে কবিতাটি আমি শোনানোর চেষ্টা করব, ভুল ত্রুটি ক্ষমা করবেন। কবিতাটা হচ্ছে: চুরি 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 আমার বাহাদুরি, চুরি আমার যুদ্ধ জয়, চুরির ঘায়ে করব ঘায়েল, যেন এর শপথ মিথ্যা নয়। চুরি পরেই সামলেছিলাম সংসারে ওই প্রবল ঝড়, চুরি পরেই কলম ধরি, চুরি পরেই মারবো চর। চুরি আমার আত্মাভিমান, চুরি আমার ব্রহ্মতেজ, চুরি পরেই আসবো তেরে নারীর বিদ্বেষী গোটা লেজ। চুরি পরে কুকুর চুরি ঢের হয়েছে, এবার থামো। যারা রাখতে জানো নারীর মান, তারাই শুধু পথে নামো, তারাই শুধু পথে নামো, তারাই শুধু পথে নামো। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সত্যি, উই ওয়ান্ট জাস্টিস, আমাদের জাস্টিস চাই চাই চাই, এর বাইরে কোনো কথা হতে পারে না। চলে যাব গৌরীর কাছে। গৌরীর আজকের এই প্রসঙ্গে যদি কিছু লেখা ওর থাকে আমরা একটু শুনতে চাই। আপাতত আমার কাছে তো এখন কোনো লেখা নেই, কিন্তু পায়েল দি যেটা করলো খুব সুন্দর হয়েছে সত্যি। তাই আমরা এখন শুধু জাস্টিস ছাড়া তো আর সত্যিই কিছু চাই না। সবাই এখন চতুর্দিকে জাস্টিস বলে বেরোচ্ছে, কিন্তু কি জানি না কতদূর কি হবে, কিন্তু আশা রাখছি নিশ্চয়ই কোনো কিছু একটা হবে, এমন দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়। আমরা আলোর পথযাত্রী আর আলোরই খোঁজে বেরিয়েছি, জানি না আলো কোথায়, কিন্তু আমরা আলোর জন্য আরো পথ হাঁটতে রাজি আছি। এই নিয়ে, এই প্রসঙ্গে আমি একটা কবিতা ভেবেছি তোমাদের এবং দর্শকদের সকলকেই শোনাবো ভেবেছি। কবি ত্রিদিবেশ দে খুব স্বনামধন্য কবি একজন।
উনি আমাকে লেখাটি পাঠিয়েছিলেন ভিডিও করার জন্য, এবং প্রতিবাদ মিছিলের সরব হবে তিনি এই কবিতাটির মধ্যে দিয়ে। কবিতাটি আমাকে পাঠিয়েছিলেন, আমি সেটাই পাঠ করে তোমাদের শোনাচ্ছি। তুমি ঘুমাও কবিত্রী দিবেশ দে, তুমি ঘুমাও, আমরা জেগে আছি। একলা রাতির অন্ধকারে আগুন জ্বালো, আগুন জ্বালো। তুই তো মা আমাদের ঘুম ভাঙালি, বিদগ্ধ মননে আছিস মা, তোর জন্য দেশ কাঁদছে। এ জায়গা সে জায়গা নয়, বাকিটা তোমাকে বুঝতে হবে। কি দোষ ছিল তোর, মনে প্রশ্ন তো হাজার। তোর মৃত্যু কেন এত সংক্রামক, খুলছে তালা হৃদয়ের পাতায়। ধর্ষক অসুরেরা কেমন হয়, খুলে দেখাবে ওরা আজ। প্রতিবাদ হচ্ছে যেন মেঘ ভাঙা, মৃত্যু হয়নি তোর, আগামীর ইতিহাস তুই এখন সোনালী স্বপ্ন সবার। সত্যি তিলোত্তমা আমাদের সোনালী স্বপ্ন। তিলোত্তমা আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে যে চেতনা, যে বোধ জাগিয়ে দিয়ে গেছে, আমরা সবাই যেন ঘুমিয়েছিলাম, আমরা জেগে উঠেছি। আর এই জাগরণ সুস্থ মানসিকতা, সুস্থ সমাজের পরিচয় হয়ে উঠুক, এটাই চাইবো। রিত, তোমার কাছে কি প্রস্তুত আছে এই মুহূর্তে লেখা, একটা শোনাও আমাদের। আমার নিজের লেখাটা একটা ছোট্ট লেখা আমি চেষ্টা করেছিলাম এই বিষয়টা নিয়ে। অ্যাকচুয়ালি আমি এর বিষয়ে এর পিছনে আমি ফার্স্টে বলে নিই, আমাদের কলতানের পক্ষ থেকে জাস্টিসের শরিক হয়ে আমরা যে একটা পোস্ট করেছিলাম, আশা করি দেখেছো তোমরা প্রত্যেকেই। তো সেখানে কিছু জিনিস অ্যাড করা হয়েছিল। তো একদম লাস্টে সেখানে একটা গান, ওটা আমি মানে আমি লিখেছিলাম ওটা। তো গানটা মানে গান বলবো কি, গান ঠিক নয়, মানে শুরুতে হঠাৎ একদিন রাত প্রায় 2টো বাজে আমি ছাদে একা একা, মানে হঠাৎ জানি না কেন ঘুম আসছিল না। ও সরি, ঘুম আসছিল না কেন বলাটা ভুল, সেদিন ওই রাত দখলের সবাই নেমেছিলেন। তো 14 তারিখ, তো পরের দিন স্বাধীনতা দিবস, মানে রাত 12টার পরেই, এবং 14ই আগস্ট 11:55 থেকে রাত দখলের ডাক, সকল নারীরা মিলে, এটা একটা ঐতিহাসিক দিন। তো জানি না কেন মানে সেই মুহূর্তে একটা অনুভূতি কাজ করছিল, যেখান থেকে ঘুম আসছিল না। তো 2টো অবধি মোটামুটি ছাদে পায়চারি করছি। হঠাৎ সেই সময় 2টো লাইন উঠে এলো আমার মানে খেয়ালেই আর কি। আমি সেই 2টো মানে লাইন আর কি সেটাকে একটু ভাষায় প্রকাশ করার চেষ্টা করে, আমার মানে ফার্স্ট লাইন দুটো আমি বলছি কি এসেছিল। যে ফার্স্ট লাইনটা এটাই এসেছিল যে একদম আহ এই মেয়েটির জন্য সবাই রাত দখলে রাস্তায় নেমে চলছে, এই মেয়েটির জন্য জেলে মোমবাতি, সব রাস্তায় রাত রাত জ্বলছে। তো এই 2টো লাইন আমার হঠাৎ করে মানে মাথায় এসেছিল সেই সময়, মানে মনে হলো যেন সত্যি রাস্তাগুলো যেন জ্বলছে দগদগে, মানে সেখানে যেন এক একটা মোমবাতি যেন এক একটা সূর্যের সমান, এত আলো চারিদিকে, আহ অদ্ভুত লেগেছিল। তো সেই অনুভূতি থেকেই হয়তো আমার এসেছিল। তারপর আমি এটা করেছিলাম। তো এই গানটা আমি আর আমি জাস্ট 2 লাইন গেয়ে শোনাচ্ছি, কারণ এটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আছে, সেখানে গেলে গানটা শুনতে পাবে। গানটা আমি তারপরে সুর দিয়েছিলাম। যে মেয়েটির জন্ম দিল অভয়ার পাবো না তাকে ফিরে, কারণ সেই মেয়েটিকে এক রাত্রিরে হায়নার দল নিয়েছিল সব ঘিরে।
মেয়েটিকে ওরা থেতো করে ওর ঠ্যাং দুটো ধরে গিয়েছিল টেনে ছিঁড়ে। মেয়েটির লাশ পাওয়া গেল পরে হায়নারা মিশে গেল মানুষের ভিড়ে। তো আমি এইভাবে এটাকে আর কি সাজানোর চেষ্টা করেছিলাম, বিষয়টা একটু আগে পিছে করে, যাতে পরপর জিনিসগুলো আমি বলতে পারি আমি যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, বাট সত্যি কথা বলবো এখন মানে পরে আমি শুনলাম যে অরিজিৎ সিং এর একটা গান, এবং গানটা মানে কি বলবো, গানটা শুনে মানে আমার মনে হচ্ছিল যে উনি বারবার আর কবে আর কবে, মানে আমাদেরই যেন মানে আমরা নিজেদের মানে গানটা করলে মনে হচ্ছে নিজেরাই নিজেকে যেন বলছি যে আর কবে। কারণ অ্যাকচুয়ালি আমরা আজকে পুলিশ প্রশাসন, আহ মানে সরকার ব্যবস্থা সমস্ত কিছুকে দায়ী করতে পারি, কিন্তু এই যে শাসক, এই যে হায়নাদের জন্ম দিয়েছি হয়তো কোথাও না কোথাও আমরা নিজেরাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ যখন নিজে থেকে এখন নিজের ভুল বুঝতে পেরেছে যে আর নয় অন্যায়, এবার আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কোনো কিছুর স্বার্থ মাথায় রেখে নয়, আমাদেরকে বিনা স্বার্থে, শুধু একটি মেয়ের জন্য নয়, আগামী দিনে এরকম অভয়া যাতে আর তৈরি না হয়। আগে আমরা দেখেছি অভয়ার আগেও আমরা দেখেছি নির্ভয়া, তার আগেও আমরা দেখেছি এরকম বহু নামে বহু প্রতীকী আমাদের সামনে উঠে এসেছে। তো সেক্ষেত্রে এই ঘটনা যেন আর মানে আবার রিপিট না হতে পারে, সেই জন্য আমাদের এই প্রতিবাদ। মানে বাট মজার বিষয় হচ্ছে, মানে মজার বিষয় কেন, মানে কি বলবো, এটা বলতে মানে ভাবতে আমার দেখে খুব অবাক লাগছে এই জিনিসটা, যে এর প্রতিবাদ যখন চলছে। আচ্ছা শাশ্বতী দিদি, তুমি কি কিছু বলছো? তোমার মাইক অফ আছে, মাইকটা একটু অন করে নাও। না না, আমি তোমার কথাটাই শুনছি আর মনে মনে এটাই ভাবছি, সত্যি এই হায়নার দলদের কি কোনো বিচার হবে না? এক্স্যাক্টলি, এবার মানুষ নিজের ভুলটা নিজেরা বলো বলো বলো। আরো একটা কথা কি বলতো ভাই, আমরা সবসময় যারা মেয়ে, প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা অভিভাবক ভাবছে মেয়েদেরকে কিভাবে শক্তিশালী করবে, মেয়েদের ক্যারাটে শেখাতে হবে, মেয়েদেরকে আরো বেশি শক্তিশালী করতে হবে, এই চিন্তা করছে। আমি একটা ছেলের মা, আমি আমার তরফ থেকে ভাবছি আমার ছেলেকে আমি সুস্থ মানসিকতা শেখাতে পারবো তো? আগে ওকে সুস্থ মানসিকতা সম্পন্ন একটা মানুষ হতে হবে, মেয়েদেরকে সম্মান করতে হবে, তাদের শ্রদ্ধা ভক্তি যে যতটুকু করা প্রয়োজন ততটুকু অবশ্যই করতে হবে, তবেই মেয়েদের শক্তিশালী আলাদা করে হবার আর প্রয়োজন হবে না। যেমন মেয়েদের মায়েরাও ভীত, আমরা ছেলেদের মায়েরাও ভীত। খুব এক্স্যাক্টলি, মানে এই জিনিসটা একটা আমি দাঁড়িয়েছি মনে হচ্ছে। একদম একদম একদম, মানে এই জিনিসটা মানে কেমন ব্যাপারটা, যে তুমি নোটিস করবে যে এই প্রতিবাদটা চলাকালীন আরো কিন্তু বেশ কয়েকটা ধর্ষণ ঘটে গিয়েছে। এবং সবচেয়ে লজ্জার বিষয় এটা, যে যখন আমরা টিভিতে কোনো নিউজ চ্যানেলে এই বিষয়ে কোনো আলোচনা শুনছি, তখন আমাদের সবচেয়ে লজ্জার বিষয় এটা মনে হচ্ছে যেন আমরা উপরে তাকিয়ে নিজেদের গায়ে থুতু ফেলছি। যে কেউ বলছেন এই রাজ্যে এতগুলো তার জন্য এ দায়ী, কেউ বলছে ওই রাজ্যে অতগুলো হয়েছে তার জন্য এ দায়ী। অ্যাকচুয়ালি আমরা ভুলে যাচ্ছি যে সর্বোপরি আমরা ভারতীয় এবং সর্বোপরি আমরা মানুষ। এটা আমরা মানে ওর গায়ে একটু কতটা বেশি কাদা ছেটাতে পারবো, আমি ওর গায়ে কতটা বেশি কাদা ছেটাতে পারবো, এটা দেখার সময় নেই এখন। আমি এই কথাটা ভেবে খুব অবাক লাগছে সবাই। গরিব আইকেও আমি বলছি যে ছোট বাচ্চা মিছিলে হাঁটছে, ভিডিও দেখাচ্ছে, 80 বছরের বৃদ্ধা মিছিলে হাঁটছে, এগুলো কোনো কৃতিত্বের কথা নয়। এই ছোট্ট বাচ্চা মিছিলে যাবে কেন? তারা এইসব সম্পর্কে জানবে কেন? মানে এত কষ্টের এই ঘটনাগুলো, যে হ্যাঁ আমি মানছি প্রত্যেকে মিছিলে সামিল হয়েছে, এটা দেখানোই উদ্দেশ্য, কিন্তু এটা তো সামাজিক বার্তা হতে পারে না। সমাজকে আমরা এই বার্তা দিচ্ছি, আমরা কি জেনারেশনে, পরবর্তী প্রজন্মকে আমরা কি শেখাচ্ছি? ছোট বাচ্চারা একটা বাচ্চাকে দেখে মা আমিও মিছিলে যাব এবং বলবো উই ওয়ান্ট জাস্টিস, তারা আর কিছুই বুঝলো না।
এটা খুব কষ্ট, তো এই এটাই কষ্ট সকলের, আমার নয়, এই কষ্ট এখানকার এবং পুরো দেশের। কিন্তু প্রতিকার কিভাবে হবে তার জন্যই আমরা কলতান পরিবারের পক্ষ থেকে হাত জোর করে বিনীত অনুরোধ যে প্রশাসনিক পক্ষকে আমরা জানাতে চাই যে সুবিচার হোক, মানুষের ন্যায় প্রতিষ্ঠা হোক। আমরা মানুষ, এবং এই থামলে অর্থে চলবে না, যেন আমাদের পরিচয় বহন হয়। গরিব এবং অনাথ থামলে শিশুদের চলবে না এবারে। একদমই না, মিছিল থামালে চলবে না, প্রতিবাদ চালিয়ে যেতে হবে। যত দূর এই পথ যায় আমরা যাব, আমরা এগিয়ে যাব, আমরা হার মানবো না। একদমই তাই, বিচার যতদিন না পাচ্ছি মানে সত্যি মানে থামা যাবেই না। আর ওই সেই মুহূর্তের কথা, সেই দিনের কথা হয়তো কেউ জানতেই পারতো না। 9ই আগস্ট এই ঘটনাটা ঘটেছে, পুরো ধামাচাপা দেওয়া হয়ে যেত। কিন্তু আমি এখানে নাম বলছি না, যেহেতু একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, আমরা চাইবো না কোনো রাজনৈতিক কথা বলতে। শুধু এটাই বলতে চাই যে একজন বিশেষ ব্যক্তির চোখে পড়াতে আজ এই ঘটনাটা আমাদের সকলের কাছে উঠে এসেছে, না হলে পুরোটাই হয়তো চাপা পড়ে যেত, এই তিলোত্তমার ঘটনা একদম থেমে যেত। তাই এই 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 14ই আগস্টের রাত দখল থেকে আজ পর্যন্ত আবার 14ই সেপ্টেম্বর এসে যাচ্ছে, আমাদের সুবিচার কি হবে না? এর একটা থেকে আশায় বড় সবাই যন্ত্রণার আছি। আর কিছু না। আর যখনই ওই দৃশ্য, ওই কথাগুলো মনে পড়ছে, তখনই যে ভেতরে কেমন একটা তোলপাড় উত্তেজনা হচ্ছে, মানে সেই তখন আর কিচ্ছু ভালো লাগছে না। গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না যে বলবো, মানে কথাটা, নিজের মনের ভাবটা বোঝাবো। এমন এক এক সময় সেই অনুভূতিটা তৈরি হচ্ছে, আমাদের প্রত্যেকের মধ্যে হচ্ছে। দৈনন্দিন জীবনে সব কাজ আমরা করছি, সংসার, রান্না, পড়াশোনা সবকিছু করছি, কিন্তু তার মাঝখানেও একবার মনে হচ্ছে দেখি তো কোনো ভালো খবর এলো কিনা, কোনো আশার খবর এলো কিনা। এই ভেতরে একটা উন্মাদনা কাজ করছে সব সময়, যে হয়তো এরপর ভালো খবর আসবে, সুবিচার আসবে। আগে যারা নিউজ দেখতো না প্রত্যাশা তারাও আমাদের কিন্তু সকলের, এখন মানে এই সুবিচারের আশায় প্রত্যেক দিন নিউজ দেখছে, ঠিক এই হয়তো কিছু একটা প্রত্যেকদিন নতুন নিউজ আপডেট, দেখছে। প্রত্যেকদিন হয়তো এই একটা নিউ নিউ আপডেট এলো, হয়তো এই হয়তো কেউ ধরা পড়েছে বা কিছু একটা বিচার পাবো এবার, সবাই আশা করে বসে আর আছে। এই সামনেই দুর্গাপুজো এসে গেছে, কিন্তু এই দুর্গাপুজোকে ঘিরে কত বড় ব্যবসা পশ্চিমবঙ্গে, কত ছোটখাটো যারা একেবারে নিম্ন দরিদ্র পরিবারের, তার থেকে শুরু করে বড় ব্যবসায়ী, সমস্ত ব্যবসায়ীদেরই একটা বড় মূলধন এই সময় ইনভেস্ট হয় এবং ব্যবসাটা চলে, তাতে তাদের সারা বছরের রুজি রোজগার। এই দুর্গাপুজোকে ঘিরেও যে অশান্তি বা কথাবার্তা শুরু হয়েছে, তাতে যদি পুজো বন্ধ হয়ে যায়, তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু আরো ভয়াবহ দিন আসছে। একে তো আতঙ্ক, তার সাথে অভাব, সব মিলিয়ে খুব মানে ভীষণ নিদারুণ কষ্টের দিন এগিয়ে আসছে। সেই সব ভাবলে আমরা আরো আতঙ্কিত, কিন্তু আমরা আতঙ্কের কথা বলবো না। আমরা সবাই মিলে চলো একসাথে একটু আমরা করব জয়, উই শ্যাল ওভারকাম। এই গানটা আমরা একসাথে সবাই মিলে একটু করি। আমাদের সময়ও শেষের দিকে এগিয়ে আসছে। আমরা সবাই মিলে কলতান পরিবারের পক্ষ থেকে আমরা এইভাবেই আমাদের প্রতিবাদ জানাই। সমাজে বার্তা দিতে চাই এটাই, যে সবকিছু শুভ হোক, এই অন্যায়ের শেষ হোক। শুরু করো রিত, দেখি একটু। একসাথে একসাথে না করলে খুব আগে পিছে শোনাবে। আমরা একটা কাজ করি, কিভাবে করা যেতে পারে, মানে একটু একটু দু লাইনই করি সবাই। ওকে ওকে ওকে। We shall overcome, we shall overcome, we shall overcome, we shall overcome someday. করো করো করো, আমার সুরটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় করবো জয় নিশ্চয়, ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়।
নিশ্চয় নিশ্চয় হবে। এই 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 আলোচনায় বসলে এমনই মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে যে আমাদের গলা মানে আমার গলা আটকে আসলে কান্না পায়। জানি আবেগতাড়িত হওয়া উচিত নয়, তবুও আমরা আবেগপ্রবণ মানুষ, যেহেতু আমরা শিল্পী, আমাদের শিল্পী সত্তা ভেতরে আছে, সেই কারণে আমাদের চোখে জলটা বোধহয় একটু বেশি আসে। তো যখন এই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় এত লেখা, এত আলোচনা, এত কিছু পড়ছি প্রতিনিয়ত, আরো মানে এটাকে যদি ভাবি যে একটু ভুলে যাব, কিন্তু ভুলে যাবার উপায় নেই। সব সময় এটাই আমাদের চোখে, এটাই আমাদের নজরের মধ্যে রয়েছে যে তিলোত্তমার বিচার চাই। এর থেকে আমরা নজর সরাতে পারছি না, কেউ না। প্রত্যেকটা দিন আমরা বিভিন্ন প্রতিবাদ সভায় মিছিলে যাচ্ছি, হাঁটছি, চাইছি যে এর পরেই বোধহয় একদম সঠিক বিচারটা আসবে। পায়েল বলো কিছু। শাশ্বতী দিদিভাই বলছি, আমাদের সমাজের এই যে এত রকম অবিচার বা এইরকম সমস্ত মনুষ্যরা বিশেষ করে মেরুদণ্ডহীনতায় ভুগছে, তাদের মেরুদণ্ডটাই নেই, বা তাদের মেরুদণ্ডের মানে শিরদাঁড়ায় যথেষ্ট সোজা নয় তাদের মেরুদণ্ডটা, তার জন্যই কিন্তু এই অবস্থাটা। তো এই প্রসঙ্গে বিখ্যাত কবি শঙ্খ ঘোষের একটি কবিতা আমি বলতে চাই, যদি অনুমতি পাওয়া যায়। একদম বলো বলো, অবশ্যই। শঙ্খ ঘোষের কবিতাটি হচ্ছে হামাগুড়ি। তিনি লিখেছেন, খুব সুন্দর কবিতাটি, সুন্দর কিন্তু খুবই মর্মান্তিক। কারণ এই সময়ে সত্যি কথা বলতে গেলে কোনো জিনিসই সুন্দর লাগছে না, একটাই আশা যে তিলোত্তমার সত্যি করে সুবিচার চায়। তো শঙ্খ ঘোষের কবিতাটির নাম হচ্ছে হামাগুড়ি। ঘুমটা ভেঙে গেল হঠাৎ, বাইরে কি ঝড় হচ্ছে, দাপাদাপি করছে জানালার পাল্লা দুটো, মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকাচ্ছে। ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ। কে কে ওখানে, কে? হামা কোনো শব্দই করে না। উঠে আসি কাছে, আবারও জিজ্ঞাসা করি, কে আপনি, কি চান? সে তবু নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে, মাথা তুলছে না কিছুতেই, চোখে চোখ তো নয়। কি খুঁজছেন, কিছু কি খুঁজছেন আপনি? শুনতে পাচ্ছি। খুঁজছি ঠিকই, খুঁজতে তো হবেই, পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটেই। কি খুঁজছেন সেটা তো বলবেন। মিহির স্বরে তিনি বললেন, মেরুদণ্ডখানা। সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকালো ফের, চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খুঁজে হামা দিচ্ছে, এ কোণে ও কোণে, ঘরের সব জায়গায়। তাই এই মেরুদণ্ডহীনতার জন্যই কিন্তু মানুষের এত অধোগতি, এত অধঃপতন। তাদের মেরুদণ্ডটা যদি সত্যি মানে সোজা থাকতো, তাহলে এই অবিচারটা হয়তো তারা করতে পারতো না। তো সেই প্রসঙ্গে শঙ্খ ঘোষের এই কবিতাটি ভীষণ মর্মান্তিক এবং মর্মস্পর্শী এবং হৃদয়স্পর্শী। কবিতার লাইনগুলো সত্যি মানে এই প্রসঙ্গে একেবারেই প্রযোজ্য। যে মানে মানুষের মেরুদণ্ড সত্যিই নেই। তারা অপরাধ করতে করতে অপরাধ প্রবণতায় এতটাই মজে আছে যে বুঝতে পারছে না সাদা আর কালোর ভেদাভেদ, কোনটা ভুল কোনটা ঠিক সেই বোধই তাদের নেই। আমি শুভেন্দু গাঙ্গুলির লেখায় আরজি কবিতাটি এখানে শোনাতে চাইছি। মা দুর্গার কাছে এই আগমনীর উৎসবে মা দুর্গাকে আমাদের এটাই বার্তা, হয় তুই এর বিচার করবা, না হয় এবার তোর বিচার হোক। এমনি করে ঝরবে কেন তাজা প্রাণ, দেখবো কেন বাঁধ ভাঙা এই শোক। অতীত কি শিক্ষা দেয়নি কিছুই, নতুন করে আবার ঘটছে এমন। সাহস কি করে পায় ওই জানোয়ারের দল, পাষণ্ড গুলোর হয় না কেন দমন। মাগো তুই তো অসুর মর্দিনী নামে খ্যাত, তোর ভয়ানক রূপ কোথায় গেল বল। তুই থাকতে কেন মা আমরা পরাধীন, তুই থাকতে কেন বেপরোয়া ওই রক্ত বীজের দল। মাগো এবার তোর আগমনের আগে অসুরগুলোর কর্মা বিসর্জন। দূর কর্মা, দূর কর সমাজের এই অন্ধকার, দূর কর্মা ধর্ষণ
আর নারী নির্যাতন দূর কর্মা, হয় তুই এর বিচার কর্মা, না হয় এবার তোর বিচার হোক। সত্যি মা দুর্গার কাছে এটাই আর্জি, যে তুমি তো মহিষাসুর মর্দন করেছিলে, তার দমন করেছিলে, তুমি এইসব অসুরদের দলকে দমন করতে পারছো না? ঈশ্বরে বিশ্বাসী আমরা, এই বিশ্বাস নিয়েই আগামীর পথ চলা আরো মসৃণ হোক। আলোর আশায় আমরা এগিয়ে যাব। সময় একদম বলছে ঘড়ির কাঁটা শেষের দিকে। চলে যাব গৌরীর কাছে, একটু শুনে নেব ওর শেষ মুহূর্তে আমাদের জন্য কি বার্তা দিচ্ছে ও। সেই শুভ বার্তা নিয়ে আমরা পৌঁছে দেব দর্শকদের কাছে। আমার একটাই কথা বলা, যে এই যে কলতান পরিবারের পক্ষ থেকে তুমি গুছিয়ে সবটুকু বলো। আচ্ছা, সবাইকেই বলবো যে যেমন ভাবে আন্দোলনটা চালাচ্ছে সবাই, নারী পুরুষ মানে একেবারে না ভেবে একেবারে সেইভাবেই যেন লড়াইটা চালিয়ে একদম যাওয়া হয়, একদম। একদমই তাই। আর আর যত সমাজের দিন প্রত্যেকটা না স্তরে, পারছে। তাই না, সে ডাক্তার হোক, আমি একটু থামাই, হ্যাঁ হ্যাঁ সমাজের প্রত্যেকটা স্তরে, মানে একদম ডাক্তার হোক, হুম, শিল্পী হোক, কোন স্তর যেন বাদ না যায়, সমাজের প্রত্যেকটা প্রফেশনের মানুষ যেন এই মিছিলে সমানভাবে এগিয়ে আসে। একদমই তাই। মানে সে বয়স বলো যেন সে continue। না দেখে, যেভাবে খুশি মানে যেভাবে হ্যাঁ যে হ্যাঁ পারছে। হ্যাঁ। আর সে যদি মানে বাইরে না বেরিয়ে যদি পারে, সে যদি মানে সোশ্যাল মিডিয়ায় লিখে হোক, কথা বলে হোক, যেভাবে হোক, যেভাবে পারছে একদম সেভাবেই সে প্রতিবাদটা চালিয়ে যায়, একদিন যেন না থামে, কেউ যেন না থেমে এগিয়ে যায়, এটাই বলার সবাইকে। আর আজকের মতো সবাইকে নমস্কার। রিদ, তুমিও কিছু শুভেচ্ছা বার্তা দাও, আমরা অনুষ্ঠান শেষ করব। আমি নতুন করে বলার আর কিছু নেই, অনেক কিছু আমি বললাম, বাট তোমরাও বললে সবাই, সাধারণ মানুষও বলছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যাদের অ্যাকচুয়ালি শোনা উচিত তাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। তো তাদের কান পর্যন্ত হয়তো বা যতক্ষণ তাদের পৌঁছবে কান না, পর্যন্ত পৌঁছাচ্ছে, তারা সব শুনছে কিন্তু না শোনার ভান করছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো এরকম না শোনার ভান কতদিন চলতে পারে? আমরাও দেখতে চাই যে না শোনা মানে কত, আমরাও মানে দেখতে কত চাই, মানুষের একদম চিৎকার, এক্স্যাক্টলি আমরা দেখতে চাই। কত মানুষের চিৎকার, আরো কত মানুষ যুক্ত হলে, মানে গোটা পশ্চিমবঙ্গে একটা সার্ভেতে দেখা গেছে 14 কোটি মানুষ থাকেন। 14 কোটি মানুষ একসাথে নেমে যদি চিৎকার করি তাও কি শুনবে না? তাহলে কানের পর্দা ফেটে যাবে। ফেটে যাক, সব বাঁধন ফেটে যাক, ভেঙে যাক, আমরা থামবো না। দ্যাটস ইট। আমরা থামবো না, আমাদের কণ্ঠ চলুক জোরে, আমরা এগিয়ে যাব সামনের দিকে। আমাদের লক্ষ্য স্থির, এবারে আর কেউ আমাদের মানে নড়াতে পারবে না। আমরা শিকড় নাড়িয়ে দিতে চাই, এই অপরাধ শেষ করতে চাই। এবং কলতান পরিবারের প্রসঙ্গে বলি, এই পরিবার আরো এগিয়ে চলুক, আমরা সকলে একসাথে আছি। এবং এই পরিবারের কর্ণধার আমাদের প্রিয় প্রিয়াঙ্কাকে অনেক ভালোবাসা, এইভাবেই আমাদেরকে আরো বেঁধে রাখুক, এবং আমরা একসাথে সবাই মিলে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি, আর সুস্থ সংস্কৃতি এবং বাহক হতে পারি। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারকে এইভাবেই ভালোবাসা দেবেন। শুভরাত্রি। গুড নাইট, টাটা সবাইকে।